হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা রয়েছে মহাকর্ষ সূত্র। এবং তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সবই মোটামুটি বড় কোশ্চেন আসবে, মানে বড় কোশ্চেন বলতে মার্কসটা বেশি আসবে না, 1+2+3 এরকম ফর্মেট, ম্যাক্সিমাম 3 মার্কস পর্যন্ত সাধারণত আসে। তো শুরু করি চ্যাপ্টারটা, চলো। তো গ্র্যাভিটেশনের বাংলা নাম হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল কাকে বলে না, এই মহাবিশ্বের হচ্ছে যে প্রথম বিজ্ঞানী নিউটন কি বললেন, যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এই দুটো বস্তুকণা আছে, এই একে অন্যকে কি করবে, আকর্ষণ করবে। এবং নিউটন কি বলছে, যে এই আকর্ষণ বলটা হচ্ছে তাদের এই যে সংযোগকারী সরলরেখা, সেই সরলরেখা বরাবর কাজ করবে। এবং নিউটন বললেন যে এই যে আকর্ষণ বল, ধরো এই বস্তুকণাটার ভর হচ্ছে m1 এবং এই বস্তুকণাটার ভর হচ্ছে m2, তাহলে তাদের যে গুণফল, বস্তুকণা দুটির ভরের যে গুণফল, তার সঙ্গে এই বলটা হচ্ছে সমানুপাতিক হবে। এবং তাদের মাঝের যে দূরত্ব, তার সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি বলতে পারি, F = G m1m2/r²। এখানে সমানুপাতিকতার চিহ্নটা তুলে দিলাম, সেজন্য একটা ধ্রুবক চলে এলো। এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বেশ, এইবার এই যে এটার নামটা দেখো, বলছি যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে সার্বজনীন কথাটা কেন বলছি না, এই যে এই জি এর ভ্যালুটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে না। মানে তুমি জলে বলো কিংবা বাতাসে বলো, যে কোনো মাধ্যমে হচ্ছে জি এর ভ্যালু কিন্তু একই থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটার ভ্যালু সব জায়গায় হচ্ছে যে একই থাকবে। কিন্তু আমরা যে স্মল জি যেটা পড়ি, সেই স্মল জিটা কিন্তু সব জায়গায় ধ্রুবক থাকে না। ঠিক আছে, আমরা পরে দেখবো স্মল জিটা কিন্তু সব জায়গায় ধ্রুবক থাকে না, যার জন্য এটাকে কিন্তু আমরা সার্বজনীন ধ্রুবক বলতে পারবো না। কিন্তু ক্যাপিটাল জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বেশ, এইবার তাহলে এখানে নিউটনের যে মহাকর্ষীয় সত্য, তার বিবৃতিটা বলে দিলাম। কি বললাম, যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে হচ্ছে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বল তাদের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুকণা দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মাঝের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর মহাকর্ষীয় সূত্রে যদি গাণিতিক রূপ বলতে বলে, তাহলে এইটাকে আমরা ভেক্টর ফর্মে লিখবো। ঠিক আছে, ভেক্টর ফর্মে লিখবো, পরে আসছি ভেক্টর ফর্মটা আমরা কিভাবে লিখতে পারি। এইবার দেখো, এখান থেকে জি এর হচ্ছে যে একক বের করা, মাত্রা বের করা, তারপরে হচ্ছে তোমাদের তাহলে জি এর হচ্ছে যে একক কি হবে, জি এর একক হচ্ছে F = G m1m2/r²। তাহলে এখান থেকে জি সমান লিখতে পারি F r² m1/m2। তাহলে এফ এর একক কি, নিউটন। আর আর এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার। আর এই দুটো হচ্ছে কেজি, তাহলে কেজি স্কোয়ার। তাহলে এটা দাঁড়িয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার kg⁻²। জি এর ভ্যালুটা মনে রাখতে হবে 6.63 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এইবার হচ্ছে যে আমাদের একটা জিনিস এখানে মনে রাখবে, যে এই যে মহাকর্ষীয় বল, এই বলটার প্রকৃতিগুলো কি কি রকম বা এর বৈশিষ্ট্যগুলো কি কি রকম। তো 1 নম্বর হচ্ছে এই বলটা হচ্ছে সবসময় অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় বল। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এই বলটা হচ্ছে আমাদের যে 4 রকমের বল আছে, সেই 4 রকম যে ফান্ডামেন্টাল ফোর্স আছে,
সেই ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে সব থেকে উইকেস্ট ফোর্স হচ্ছে, সব থেকে দুর্বল ফোর্স হচ্ছে এই মহাকর্ষীয় বল। চারটে বল কি কি? একটা হচ্ছে মহাকর্ষীয় বল। চারটে বল কি কি? একটা হচ্ছে মহাকর্ষীয় বল। আচ্ছা লিখে দিই আমি। এক হচ্ছে মহাকর্ষীয় বল, আর দুই হচ্ছে কুলম্বীয় বল, যেটা চার্জের ক্ষেত্রে হয়। আর তিন নাম্বার হচ্ছে স্ট্রং স্ট্রং বা শক্তিশালী নিউক্লিয় বল। আর একটা হচ্ছে উইক ইন্টারাকশন ফোর্স। উইক ইন্টারাকশন ফোর্স যেটাকে আমরা বলছি দুর্বল বল। তো এই চার রকম বলের মধ্যে সব এটার নাম দুর্বল হলেও সব থেকে দুর্বল বল হচ্ছে কোনটা? উইকেস্ট ফোর্স হচ্ছে মহাকর্ষীয় বল। এটা না, কিন্তু এর রেঞ্জটা অনেক কম হয়, বাট সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। এটা মনে রাখবে, বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এইবার বলো যে ধরো দুটো বস্তুকে আমরা বায়ু মাধ্যমে রেখেছি, ঠিক আছে, M1 M2। তো তাদের মধ্যে আকর্ষণ বল যদি F হয়, ঠিক আছে, তাদের মধ্যে আকর্ষণ বল যদি F হয়, এইবার এই দুটোকে আমরা কি করেছি? এই দুটোকে, এদের মধ্যে আকর্ষণীয় বলটা হচ্ছে F। এবার এই দুটোকে আমরা অয়েল বা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাহলে যে মহাকর্ষীয় বল হবে, মহাকর্ষীয় আকর্ষণ বল, তো তার কি মানের কোনো পরিবর্তন হবে? হবে না, কারণ এটা দেখলাম কি যে জি এর মানটা হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না, সেই জন্য এই ফোর্সটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম থাকবে। এইটার ক্ষেত্রে এফ হলে এর মাঝের দূরত্বটা যদি একই রাখি এবং বস্তুকণার ভর দুটো যদি একই থাকে, তাহলে বলটা অবশ্যই একই থাকবে। আচ্ছা, জি এর হচ্ছে যে ডাইমেনশন বা মাত্রা কি হবে? জি এর ডাইমেনশন বা মাত্রা, তাহলে একইভাবে আমরা করবো এফ সমান জি M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে জি সমান হয়ে যাচ্ছে এফ আর স্কোয়ার বাই M1 M2। তাহলে এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর আর স্কোয়ার মানে এল স্কোয়ার, আর এম মানে হচ্ছে এম স্কোয়ার। এর উপরে উঠে যাবে এম টু দি পাওয়ার -1 এল এর কিউব আর টি টু দি পাওয়ার -2। এটাকে উপরে নিয়ে যাও, আর এল এল কিউব আর টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা হয়ে যাবে মাত্রা বা ডাইমেনশন। আচ্ছা, এইবার একটা নিউমেরিক্যালস বলো যে দুটি বল প্রত্যেকের মাস হচ্ছে 10 কেজি, ঠিক আছে, দুটি বল যাদের প্রত্যেকের মাস হচ্ছে 10 কেজি, তাদেরকে 100 মিটার দূরত্বের ব্যবধানে রাখা হয়েছে। তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল কত হবে? কিভাবে করবেন? খুব সহজ। তাহলে এফ সমান এটা হয়ে যাবে তোমাদের এফ সমান জি M1 M2 বাই আর স্কোয়ার। আচ্ছা, জি এর ভ্যালুটা 6.67 লিখবে, ঠিক আছে, 6.67 ইন্টু 10⁻⁻1। ওটা 3 হবে না, 6.67 হবে। 6.67 ইন্টু 10⁻11। বেশ, তাহলে এখানে আমার জিটা বসিয়ে দাও, 6.67 ইন্টু 10⁻11। আর ভর দুটো হচ্ছে 10 ইন্টু 10 মানে 100, আর মাঝের দুটোটা বলেছে 100 মিটার, 100 এর স্কোয়ার, তাহলে 100 এর স্কোয়ার মানে 10⁴। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, এটা উপরে উঠে গেলে 10⁻², তার মানে দাঁড়িয়ে যাবে 6.67 ইন্টু 10⁻13, ঠিক আছে, 10⁻13 এত নিউটন। তাহলে এটা হবে তোমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এইভাবে নিউমেরিক্যাল তোমাদের ছোটখাটো আসবে, যেগুলো আশা করি ইজিলি করতে পারবে। তো এখান থেকে আমি একটা নিউমেরিক্যাল দেখিয়ে দিলাম, বইয়ে অনেকগুলো আছে, তোমরা প্র্যাকটিস করবে। এইবার বলো এই নিউমেরিক্যালসটা যে দুটি বস্তু কণা, ঠিক আছে, দুটি বস্তু কণা
যাদের হচ্ছে ভর বা মাসটা হচ্ছে 9 কেজি আর হচ্ছে 25 কেজি, ঠিক আছে, তাদেরকে ডি ডিস্টেন্স সেপারেশনে রাখা হয়েছে, ঠিক আছে, ডি দূরত্বে রাখা হয়েছে, ডি দূরত্বে রাখা হয়েছে। এইবার তৃতীয় একটা বস্তু কণাকে, তৃতীয় একটি বস্তু কণাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে, এমন দূরত্বে রাখা হয়েছে যার ওপর ক্রিয়াশীল, এমন একটি দূরত্বে রাখা হয়েছে যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলটা হচ্ছে 0। মহাকর্ষীয় বল হচ্ছে 0। তাহলে 9 কেজি বস্তু থেকে তৃতীয় বস্তুটাকে 9 কেজি বস্তু 9 কেজি বস্তু কণা থেকে এই তৃতীয় বস্তুটাকে কত দূরত্বে রাখা হয়েছে, ঠিক আছে। পুরো আমি লিখলাম না, তোমরা কোশ্চেনটা পুরোটা লিখবে। তাহলে এটা কি বলেছে, ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু কণা আছে, ঠিক আছে। তাহলে এই বস্তু কণা দুটোর একটা বলেছে 9 কেজি, একটা বলেছে 25 কেজি, তাদের মাঝে দূরত্বটা বলা আছে ডি। এইবার এদের মাঝে আর একটা বস্তুকে এনে বসিয়ে দিয়েছে, ঠিক আছে, ধরলাম এটা এইখানে বসিয়েছে, যেটা এই 9 কেজি থেকে হচ্ছে 8 দূরত্বে, ঠিক আছে। তাহলে এই যে বস্তু কণাটা আছে, তৃতীয় বস্তু কণাটা, এর ওপর ক্রিয়াশীল লব্ধি বলটা বলেছে, ক্রিয়াশীল মহাকর্ষীয় বলটা বলেছে 0। তাহলে মহাকর্ষীয় বলটা যদি 0 হয় তাহলে 9 কেজি থেকে কত দূরত্ব, 9 কেজি থেকে আমরা ধরে নিলাম 8 দূরত্বে। তাহলে এইখানে একটা যদি বস্তু কণা রাখি, তাহলে এটা বস্তু কণাটার ভরটা আমরা ধরে নিলাম ধরো m3, ঠিক আছে। তাহলে লব্ধি বলটা 0 করো, তাহলে কি হবে, এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত, সেটা হচ্ছে 9m3, আচ্ছা এম ধরো, ওটা অসুবিধা নেই, m 9m বাই হচ্ছে, তাহলে ফোর্সের ভ্যালু কত হয়, জি 9m বাই আর স্কোয়ার। আর এই দিকের ফোর্সটা কত, তাহলে এই দিকের ফোর্সটা কত হবে, এই দিকের ফোর্সটা হয়ে যাবে জি, এই দুটোর মধ্যে 25m বাই এই মাঝের দূরত্বটা কত, ডি মাইনাস আর, তার হচ্ছে হোল স্কোয়ার, ডি মাইনাস আর তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এর এই বলটা আকর্ষণ বল, তাহলে এর উপর এই দিকে কাজ করবে, আর এই বস্তুটা কি করবে, এর উপর একে টানছে এই দিকে, তাহলে এই বল দুটো হচ্ছে বিপরীত। তাহলে এইটা যদি প্লাস হয়, এইটা মাইনাস হবে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, কারণ এর উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলটা কি বলেছে, 0 বলেছে। তাহলে এইটাকে যদি এই দিকে নিয়ে যায়, এই হয়ে গেল, 0টা আমরা মুছে দিলাম, জি জি বোথ সাইড কেটে দিলাম, এম এম বোথ সাইড কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কি 9 বাই আর স্কোয়ার ইকুয়াল টু 25 বাই ডি মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। এবার বোথ সাইড রুট করে দাও, তাহলে 3 বাই আর ইকুয়াল টু 5 বাই ডি মাইনাস আর, তাহলে 3d মাইনাস 3r ইকুয়াল টু 5r, তাহলে 3d ইকুয়াল টু 3 প্লাস 5 মানে 8r। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 3d বাই 8। তাহলে এই অবজেক্ট থেকে 9 কেজি অবজেক্ট থেকে কত দূরত্বে রাখতে হবে বস্তুটাকে, 3d বাই 8, ঠিক আছে। এবার কখনো কখনো ডি দেওয়া থাকবে, তখন তোমরা ডি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে, বেশ। তাই দুটো নিউমেরিক্যালস তোমাদের এই রিলেটেড করিয়ে দিলাম। বেশ, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে মহাকর্ষীয় বলের হচ্ছে ভেক্টর রূপ, ঠিক আছে, ভেক্টর ফর্মটা বা ভেক্টর রূপটা আমরা পড়বো। তাহলে ধরো এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর আচ্ছা এটা জেড ধরি, এটা জেড, এটা হচ্ছে ওয়াই, এইটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে।
বেশ, এবার ধরো দুটো বস্তু কণা আছে, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। তাহলে m1 বস্তু কণাটা হচ্ছে m1 বস্তু কণাটা এখানে রাখা আছে, আর m2 বস্তু কণাটা এইখানে রাখা আছে। তাহলে এর কোঅর্ডিনেটটা ধরলাম r1, এর কোঅর্ডিনেটটা ধরলাম r2। তাহলে এইটা কত হবে? এইটা হয়ে যাবে r2 মাইনাস r1। ভেক্টরের রুল লাগাও, তাহলে বুঝতে পারবে। বেশ, তাহলে এইবার ধরো এই বস্তুটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর। এবার আমরা যদি 1 নম্বরের উপর বল ক্যালকুলেশন করতে যাই, 1 নম্বরের উপর বল ক্যালকুলেশন করছি কার জন্য? 2 নম্বরের জন্য। তাহলে F12, এটা ভ্যালু কত হয়ে যাবে? Gm1m2 বাই R12। এই যে মাঝের দূরত্বটা, এই মাঝের দূরত্বটাকে লিখতে পারি R12 আর স্কোয়ার, আর কোন দিক বরাবর কাজ করবে? ইউনিট ভেক্টর। তাহলে R12 ক্যাপ। এবং এই বলটা হচ্ছে সবসময় আকর্ষণ বল। তাহলে সামনে একটা কি থাকবে? মাইনাস। এই যে মাইনাস সাইনটা দেওয়া হচ্ছে, এইটা আকর্ষণ বলকে বোঝায়। তাহলে ভেক্টর রূপটা হয়ে যাচ্ছে তোমাদের 1 নম্বরের জন্য, 1 নম্বরের বস্তুর উপর বলের ভেক্টর রূপটা হচ্ছে এইটা। আর একইভাবে যদি 2 নম্বরের উপর বলে, তখন কি হয়ে যাবে? মাইনাস Gm1m2 বাই R21 স্কোয়ার R21 ইউনিট ভেক্টর। বুঝা গেছে? এই দুটো হচ্ছে ভেক্টর রূপ। এবার দেখো নিউটনের তৃতীয় গতির সূত্রতে কি বলছে। নিউটনের আমরা লিখতে পারি R12 ইকুয়াল টু মাইনাস R21। ঠিক আছে, এই জিনিসটা লিখতে পারি। তার মানে কি বলতে পারি এখান থেকে? F12 ইকুয়ালস টু F21, সামনে হচ্ছে মাইনাস। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে মহাকর্ষীয় সূত্র, এটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রকে হচ্ছে মেনে চলছে। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু আসে। বেশ, একদম এক্সামের পয়েন্ট থেকে তোমাদের পড়ানো হচ্ছে, এক্সট্রা কিচ্ছু একদম পড়ানো হবে না, কারণ এক্সট্রা পড়ানোর মতো তো টাইমও নেই তোমাদের সিলেবাসে। তো যেগুলো এক্সামে লাগবে সেইগুলোই তোমাদেরকে করে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না, এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, মহাকর্ষ আর অভিকর্ষ বলের মধ্যে পার্থক্য হচ্ছে মেনলি অভিকর্ষ বলটা হচ্ছে একটা স্পেশাল কেস, আর মহাকর্ষ বলটা হচ্ছে একটা জেনারেল কেস। এটা যে কোনো দুটি বস্তু কণার মধ্যে বলা হয়। আর অভিকর্ষ বলটা হচ্ছে যখন পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে আমরা কি বলবো? অভিকর্ষ বল বলবো। তাহলে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বলই, কিন্তু এটা একটা স্পেশাল কেস। এটা কখন হবে? যখন পৃথিবী, একটা অবজেক্ট হচ্ছে পৃথিবী হয়ে যাবে। এই M1 M2 এই দুটোর মধ্যে একটা হচ্ছে পৃথিবী হয়ে যাচ্ছে। পৃথিবী যে কোনো বস্তুকে হচ্ছে নিজের দিকে যে বল দ্বারা আকর্ষণ করছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তো এই দুটো ডিফারেন্সটা বোঝা গেছে। ব্যাস, এবার আমরা জানি যে পৃথিবী একটা বস্তুর ভর যদি m হয় এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা জি বলি, যেটা আর্থের ক্ষেত্রে আমরা কত লিখি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে, এটা হচ্ছে সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠে। ঠিক আছে, সি লেভেল বা এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে যে অভিকর্ষ বলের মান। আর এক্ষুনি তো আমরা পড়লে যে মহাকর্ষ বল অনুযায়ী যদি ক্যালকুলেশন করি, তাহলে পৃথিবীর ভরটা যদি আমরা বড় হাতের এম বলি, আর পৃথিবী পৃষ্ঠে রাখা এই ধরো পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর রেডিয়াসটা হচ্ছে আর, এইখানে একটা স্মল অবজেক্ট রাখা আছে যেটা হচ্ছে এম, এবং এই যে এই পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম। এবার আমরা যদি রিজিড বডি কনসেপ্ট লাগাই, তাহলে এই যে জিনিসটা, এই এক্সটেন্ডেড অবজেক্টটার মাসটাকে আমরা ধরে নিতে পারি যে সেন্টারে হচ্ছে কনসেন্ট্রেটেড আছে। তাহলে এইটাকে যখন আমরা একটা বস্তু কণা হিসেবে দেখব, তখন এইখানে পুরো মাসটা এইখানে চলে আসবে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা তাহলে কত হয়ে যাচ্ছে? বাই মাঝের দূরত্ব মানে আর স্কোয়ার। এবার এই দুটো তাহলে ইকুয়াল হবে। ঠিক আছে, এই দুটো ইকুয়াল হবে। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে দেখো এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে জি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, জি এম বাই হচ্ছে আর স্কোয়ার। এইবার এইখানে যদি আমরা আর্থের মাস, ভর
এবং আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার। এই ভ্যালুগুলো তোমরা বসিয়ে দেবে, তাহলে ক্যালকুলেশন করলে জি এর ভ্যালুটা মোটামুটি এইটা আসে। এই যে জিনিসটা বলে ভ্যালুটা বললাম, এটা তোমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবে। তাহলে এখান থেকে কি আসে যে স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে রিলেশন লিখতে দেবে বা ডিরাইভ করতে দেবে, ঠিক আছে? তখন তোমরা এইভাবে করবে। আচ্ছা, তো মহাকর্ষ বল যখন লিখছো তখন স্টেটমেন্টে একটা জিনিস খেয়াল রাখবে যে সেখানে বস্তু কণা লিখেছো। বস্তু কণা মানে কি, আমরা সব সময় ধরে নেবো যে এরকম দুটো পয়েন্ট মাস, গ্র্যাভিটেশনের যে গ্র্যাভিটেশনের যে লটা লিখছি সেই লটা হচ্ছে সবসময় পয়েন্ট মাসের জন্য। পয়েন্ট মাসের জন্য হলেও যখন আমরা রিজিড বডির ক্ষেত্রে ক্যালকুলেশন করব তখন সেই রিজিড বডিটাকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে ধরে নিতে পারি, যেটা তার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রে হচ্ছে কনসেন্ট্রেটেড থাকবে। রিজিড বডির ক্ষেত্রে কখন লাগাতে পারবো, যখন রিজিড বডিটা হচ্ছে যে মাসটা হচ্ছে অনেক কম হবে, কিন্তু তাদের এই যে মাঝের দূরত্বটা যদি অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মহাকর্ষীয় বল অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরো দুটো স্টারের ক্ষেত্রে, দুটো স্টারের মাঝের দূরত্বটা কিন্তু অনেক বেশি, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা মহাকর্ষ বল কিন্তু কাজে লাগাতে পারবো। এবার দেখো যে আসবে সেটা হচ্ছে জি এর পরিবর্তন জি এর পরিবর্তন হাইটের সঙ্গে, জি এর পরিবর্তন উইথ হাইট, জি এর পরিবর্তন উইথ হাইট। তো এই হচ্ছে আমার আর্থের আমরা রেডিয়াসটাকে ধরলাম আর এইরকম এইচ উচ্চতায়, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর একটা বস্তু রাখা আছে যার মাসটা হচ্ছে স্মল এম, ঠিক আছে? তাহলে এর উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের ভ্যালু কত হবে, এই দুটোর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের ভ্যালু কত হবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি দুটো মাসের গুণফল ইন্টু তাদের মাঝের দূরত্ব। তাহলে এইটুকু আর এইটুকু এইচ, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, হচ্ছে হোল স্কোয়ার। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের ভ্যালু হচ্ছে এইটা। আবার আমরা যদি অভিকর্ষ বলটা বের করি তাহলে সেক্ষেত্রে কত হবে, এম জি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলা হলো না, মনে রাখবে যে এই যে জি এর ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু কার উপর ডিপেন্ড করে, এটা আছে যে জি এর ভ্যালু কার উপর নির্ভর করে, সেটা হচ্ছে পৃথিবীর ভর এবং পৃথিবীর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করবে, ঠিক আছে? তাহলে একটা যদি ভারী বস্তু এবং একটা যদি ছোট বস্তু, দুজনের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, তাহলে জি এর ভ্যালুতে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ জি এর এখানে কিন্তু কোনো পার্টিকেল মাস নেই, যে মাসটা আছে সেটা হচ্ছে পৃথিবীর ভর বা পৃথিবীর মাস। এবার দেখো যেখানটা আমরা পড়াচ্ছিলাম, তাহলে এই দুটোকে যদি আমরা কি বললাম, ইকুয়াল বলতে পারি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জি ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তার মানে কি, হাইটের সঙ্গে সঙ্গে যত উঁচুর দিকে উঠবো তত হচ্ছে আমার জি এর ভ্যালুটা কি হবে, কমতে থাকবে। তাহলে এই রিলেশনটা তোমাদের মনে রাখতে হবে। এইবার তাহলে এটা হচ্ছে এই হাইটে জি এর ভ্যালু। এবার আমরা যদি ধরো জি এইচ বাই জি বের করি, এই জিটা কি, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু কত হয়, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা করলে এইটা বাই এইটা মানে আর স্কোয়ার কেটে যাবে, এরকম লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে না, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি বাই এম। তাহলে এটা কেটে গেল, তাহলে ওখানে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, এইখানে আছে আর প্লাস এইচ স্কোয়ার। এবার উপরে আর স্কোয়ার চলে গেল, এখান থেকে আর স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এটা পড়ে থাকছে ওয়ান প্লাস এইচ বাই আর, তার হচ্ছে হোল স্কোয়ার, এটা কেটে দাও,
তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এইবার এই জিনিসটাকে বাইনোমিয়াল এক্সপেনশন তোমরা ম্যাথে পড়বে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি প্রথম দুটো টার্ম যদি নিই আমরা, তাহলে -2h বাই আর, তাহলে জি এইচ ইকুয়াল টু G1 - 2h বাই আর। এই জিনিসটা কখন হবে, এইটা কখন করতে পারবো, যদি এইচটা ভেরি ভেরি লেস দেন আর হয়, ঠিক আছে, এইচটা যদি ভেরি ভেরি লেস দেন আর হয় তখনই এই জিনিসটা জি এর ভ্যালুটা এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপেনশন, যেটা তোমরা ম্যাথে পড়বে। তাহলে এইচ উচ্চতায় এই ফর্মুলাটা কখন ইউজ করবে, যখন রেডিয়াসটা এই যে তুলনায় হচ্ছে অনেক বড় হবে। যেমন ধরো পৃথিবী পৃষ্ঠের উপর পৃথিবীর রেডিয়াস কত বললাম, 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। এবার তোমাকে একটা বস্তু বললো যে বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে 2 কিমি দূরত্বে রয়েছে, তার ক্ষেত্রে যখন যদি বলে জি এর ভ্যালু ক্যালকুলেশন করতে, তখন তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, কারণ পৃথিবীর রেডিয়াসের তুলনায় এই ভ্যালুটা কি হচ্ছে, অনেক কম হচ্ছে, তো সেক্ষেত্রে তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। আর যদি জেনারেলি ডিস্টেন্সটা কম্পারেবল হয় তখন আমরা জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে এটা গেল হাইটের সঙ্গে। এরপরে দেখো ডেপথের সঙ্গে, পৃথিবীর যদি আমরা ডেপথের সঙ্গে কম্পেয়ার করি,